KTV Originals। শুরু করছি আজকে স্টেডিয়াম বুলেটিন পাওয়ার্ড বাই 1xBet। আমি জয়জ্যোতি রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে ইডেন গার্ডেন্সে রয়েছি, আর এই ইডেন গার্ডেন্সেই কিন্তু আগামী পরশু কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ। এবং এই মুহূর্তে পয়েন্টস টেবিলের যা অবস্থা, কলকাতা নাইট রাইডার্স দ্বিতীয় স্থানে রয়েছে, যদিও গত ম্যাচ হেরেছে কিন্তু তার সত্ত্বেও দ্বিতীয় স্থানে রয়েছে, এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একদম শেষে কিন্তু রয়েছে। তবে এই ম্যাচের টিকিটের চাহিদা তুঙ্গে, কারণটা অবশ্যই বলে দিতে হবে না। বিরাট কোহলি আমার সঙ্গে রয়েছেন, কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতম দা, স্বাগত। টিকিট কোথায়? টিকিট তো আমি আপনার কাছে চাইবো। চিরটা কাল টিকিট না দিয়ে ওয়ালেট না খুলে চালিয়ে গেল। যে সত্যি টিকিটের মারাত্মক চাহিদা, এবং বিরাট কোহলি আরও বেশি করে মনে হয় চাহিদা। একটা তো বিরাট কোহলির জন্যে, সেকেন্ড হচ্ছে যেহেতু ইডেনে মহেন্দ্র সিং ধোনি এবার থাকছেন না, মানে আসছেন না, সিএসকে খেলছে না, সেজন্য বিরাট কোহলি এরপর রোহিত শর্মা। কিন্তু বিরাটের ফ্যান বোধহয় কলকাতায় সবচেয়ে বেশি, হিউজ। মানে আমি তো এমন সব লোক যাদের কাছ থেকে গত 2 বছরে কোনো SMS পাইনি, তারা হঠাৎ জিজ্ঞেস করছে আপনি কিরম আছেন, শরীর ঠিক আছে কিনা, গরমে। আমি উত্তর দেবো কি দেবো না ভাবছি, কারণ উত্তর দেওয়া মানেই কিন্তু ওই ফ্লাইটে ঢুকে যাওয়া। একদম, এই জন্য মেসেজগুলো আনসিন করে রাখতে হবে। এখন কোনো উত্তর দেওয়া যাবে না, পরে যে ম্যাচ হয়ে যাওয়ার পর। তবে সত্যি চাহিদা তুঙ্গে, এবং বিরাট কোহলির দল অবশ্যই কিন্তু এই ম্যাচ জিততে চাইবে। তবে কলকাতার কথা বলি, 2 দিন আগে সুনীল নারিন দুরন্ত ব্যাটিং করেছিলেন, এই ইডেন গার্ডেন্সে রাঙিয়ে দিয়ে গিয়েছিলেন, কিন্তু তারপর জস বাটলারের শাসন, সেখান থেকে যদিও ম্যাচ হেরে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স, সেখান থেকে কামব্যাক করা সম্ভব। সুনীল নারিন বলতে মনে পড়লো একটু আগে, এখন উনি নেটে পেছনে দাঁড়িয়ে আছেন ব্যাট হাতে, একটু আগে গেলেন ব্যাট করতে, খুব অলস মন্দ্র পদক্ষেপে। কখনো মনে হয় না জীবনে কোনো কিছুতে তাড়া আছে বলে। সুনীল নারিন ওই ইনিংসটা কোনো দাম পেল না। আমি শুধু বলবো যে এরকম একটা হারের পর উঠে দাঁড়ানো খুব ডিফিকাল্ট। আমি দেখছিলাম ইনস্টাগ্রামে একটা ভিডিও, KKR যে ভিডিও ছিল, যে তাদের শাহরুখ খান টিমকে বলছেন, কিন্তু বলা এক জিনিস আর টিমের ভেতরকার কলকবজাগুলো যদি সত্যি ইয়ে হয়ে যায় তাহলে একটা মুশকিল। মিচেল স্টার্কও আমাদের পিছনে বল করছেন। এই ম্যাচটা যদি বাজে বল করেন, তারপর তাকে হয়তো শুধু নেটেই দেখতে হবে। আমি জানি না তাকে কোথায় দেখা যাবে, কারণ আমি জানি চেতন সাকারিয়া তো ছেড়ে দাও, শ্রীলঙ্কার আরেকজন পেসারও তো টিমে রয়েছেন, দুষ্মন্ত চেমেরা। তো মিচেল স্টার্ককে কিন্তু এবার বোলিং কোচের বলতে হবে যে যেদিন আপনার ওভার দ্য উইকেটে কাজ হবে না, সেদিন আপনি রাউন্ড দ্য উইকেট আসবেন। কেন আপনি একই রকমভাবে বাইরে ইয়র্কার করতে গিয়ে এতটা বাইরে গিয়ে এতগুলো রান দিয়ে দিলেন, একটা 4 হয়ে গেল। মিচেল স্টার্ক আমি বলবো যে এই সংসারে এখন কিছুটা নোটিসড হয়ে যাচ্ছেন অন্য কারণে, এবং যতই তিনি আকাশ চোপড়াকে গালাগাল করুন, এখন কিন্তু আকাশ চোপড়াই ঠিক এই মুহূর্তে। একদমই মিচেল স্টার্ককে কিছু একটা করতে হবে, তিনি অবশ্যই অনুসরণ করছেন এখানে। তবে গত ম্যাচেও কিন্তু একটা দারুণ সুযোগ ছিল নায়ক হয়ে ওঠার, স্টার হয়ে ওঠার, কিন্তু সেটা হাতছাড়া করছেন মিচেল স্টার্ক। তাই রবিবার গধূলিবেলায় কি মিচেল স্টার্ক জ্বলে উঠবেন, সেই অপেক্ষায় আমরা থাকবো অবশ্যই। তবে শ্রেয়াস আইয়ারকে নিয়ে একটা প্রশ্ন উঠছে। শ্রেয়াস আইয়ারের স্লো ব্যাটিং, ক্যাপ্টেন্সিও যে খুব আহামরি হচ্ছে তা কিন্তু নয়। গৌতম দা, দেখো, মিচেল স্টার্ক বলতে গিয়ে কাশি হলো, শ্রেয়াস আইয়ার বলতে গিয়ে না চোয়া ঢেকুর ওঠে। আমি এখন চিন্তিত। শ্রেয়াস আইয়ার যেভাবে ব্যাট করছেন তাতে মনে হচ্ছে যে তিনি KKR এর জন্য খেলছেন না ইন্ডিয়ার জন্য খেলছেন, আমি বুঝতে পারছি না। ইন্ডিয়া টিমে জায়গা পাওয়ার জন্যে, যে আমার আইল সিটটা, নিউ ইয়র্কগামী বিমানে আইল সিটটা বুক করে রাখো, কিন্তু আইল কেন, আমার মতে ওকে টিকিটই দেওয়া উচিত নয়, মানে ওয়েটিং লিস্টেও থাকা উচিত না। যেরকম ব্যাটিং করছেন 120, 125 KKR কেন ব্যাটিং করবেন তিনি, যেখানে রিঙ্কু রাসেলরা রয়েছেন, যদি না তাকে গৌতম গম্ভীর বলে থাকেন যে তুমি 120-তে ব্যাটিং করো, যেটা খুব আনলাইকলি। আমার মনে হয় না কাউকে T20 ক্রিকেটে বলা হয় বলে যে 120-তে ব্যাটিং করো। এবং মাঝখান থেকে বেচারা রিঙ্কু সিংয়ের 100 রানও এখনও করা হয়নি এই ঠুকঠুকানির চোটে। শ্রেয়াস আইয়ারের বড়, এবং শ্রেয়াস আইয়ারের ক্যাপ্টেন্সি দেখে আগের দিন আমার মনে হচ্ছিল শ্রেয়াস আইয়ার একজন টিমের প্লেয়ার, ক্যাপ্টেন্সি বাইরে থেকে করছেন যেন গৌতম গম্ভীর। ক্যাপ্টেন একবার বোলারকে বলবে না, পিঠ চাপড়ে দেবে না, ক্যাপ্টেন সবাইকে বলবে না যে চলো একটা সবাইকে ইন্সপায়ার করবে না। আমি জানি না শ্রেয়াস আইয়ারের ক্যাপ্টেন্সির ধরন, এটা কি AI সেই ক্যাপ্টেন্সি, মানে এই ক্যাপ্টেন্সি কিন্তু AI-তেই করা যায়, এই ক্যাপ্টেন্সির জন্য মাঠে আসতে হবে না।
একেবারেই শ্রেয়াস আইয়ারকে উঠে দাঁড়াতে হবে অবশ্যই অ্যাজ ব্যাটার এবং অবশ্যই অধিনায়ক। তাই দেখা যাক যে রোববারে কি হয়। শ্রেয়াস আইয়ারকে কিছু একটা করতে হবে। গৌতম গম্ভীরই ক্যাপ্টেন, অবশ্যই এই টিমের গুন্ডা শাহরুখ খানের ভাষায় বলতে গেলে। তবে মাঠে কিন্তু খেলাটা খেলতে হবে ক্রিকেটারদেরই। শ্রেয়াস আইয়ারকে অবশ্যই পুরো অ্যাক্টিভ হতে হবে। যে এই অবস্থা থেকে অনেক সময় টিমের উঠে দাঁড়ানো খুব কঠিন, কারণ 223 করে তুমি হেরে গেছো। তুমি যদি ওটা 150 করে হারতে এতটা প্রবলেম ছিল না। এই টিমটা বেসিক্যালি এখন আমরা দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে ফিল সল্ট, সুনীল নারিনের উপর। ভেঙ্কটেশ আয়ার, যাকে আমি বলেছিলাম যে এইবার হয়তো মৌসুম জ্বালিয়ে দেয়, কমপ্লিটলি ব্যর্থ। তুমি যদি দেখো বোলিংয়ে হর্ষিত রানা প্রথম দিন ভালো বল করেছেন, তারপর আগের দিন কিন্তু মার খেয়েছেন। আর কোনো আউটস্ট্যান্ডিং প্লেয়ার নেই। আন্দ্রে রাসেল একটা ম্যাচ জিতিয়েছেন, এখন ইদানিং রাসেলও সেরকম রান পায়। রাসেলকে আমরা দেখছি নেটে পড়ে থাকতে বারবার করে, এবং খুব লক্ষণীয় যে অন্যরা যখন আকাশবাণী প্রান্তের নেটে আছেন তখন তিনি রাসেল পড়ে আছেন পুরনো প্যাভিলিয়ন মানে প্যাগোডার দিকে। একজন ব্যাটসম্যান তখনই একেবারে টিম থেকে আলাদা সরিয়ে নেট করেন যখন তিনি ভীষণভাবে কনসেন্ট্রেট করতে চান এবং তার সম্পর্কে একটা স্পেসিফিক প্ল্যানিং থাকে। আমি অ্যাকচুয়ালি দেখতে চাইছিলাম যে প্যাগোডার দিকে নেটে মিচেল স্টার্ক যেন যান, মিচেল স্টার্কের মনে হয় না খুব একটা সমস্যা আছে বলে উনি ভিড়ের মধ্যেই কাজ চালিয়ে যাচ্ছেন। কাজে কেকেআর টিমটাকে বিপর্যয় থেকে উঠে দাঁড়াতে হবে। এবং আরেকটা প্রবলেম হচ্ছে সেদিন মাঠে বিরাট কোহলি নিয়ে এমন একটা ইউফোরিয়া থাকবে যে তার মধ্যে উঠে দাঁড়াতে হবে অবশ্যই। আর একজনের কথা বলবো, তিনি হয়তো ডিসাইসিভ কোনো নক খেলছেন না, তবে কন্ট্রিবিউট করছেন, আঙ্গুরিশ রঘুবংশী। তার আইডল অবশ্যই শুভমান গিল। কেমন লাগছে রঘুবংশীর ব্যাটিং? খুব ভালো, কিন্তু আমি নিশ্চিত নই যে রোজ রোজ 3 নম্বরে ওইরকম প্রেশারের মধ্যে তাকে নামিয়ে দেওয়াটা ঠিক কিনা। 3 নম্বর জায়গাটা ভীষণ ভাইটাল টি-20 ক্রিকেটে। আমি জানি একদিন ভালো খেলেছেন, আগের দিনও ভালো ব্যাট করেছেন, কিন্তু ওই সময় যদি এমন কেউ আসেন যিনি জাস্ট স্পিন শিটারের মতো পুরো গেমটা চেঞ্জ। আঙ্গুরিশ রঘুবংশী খুব প্রথাগত ক্রিকেটকে দারুণ খেলেন, কীসব শট খেলেন দেখার মতো। আমি জানি না এখন যেদিকে যাচ্ছে কেকেআর যেমন একটা চাপের মুখে পড়ছে, তাতে আঙ্গুরিশ রঘুবংশী উত্তর কিনা। নিশ্চয়ই গৌতম গম্ভীর তাকে দেখেছেন, শিওর হয়েছেন, সেই জন্যই হয়তো দিয়েছেন। কিন্তু এক এক সময় মনে হয় যে 3 নম্বর তাকে যদি একটু পেছনে পাঠানো যেত, যদি আরও কোনো মারকুটে ব্যাটসম্যানকে সামনে আনা যেত। কিন্তু দেখাই যাচ্ছে যে রাসেল সম্পর্কে তাদের স্ট্র্যাটেজি হচ্ছে 14 ওভারের আগে নয়, আর রিঙ্কু সিং বোধহয় 16 ওভারের আগে নয়। এখন উইকেটগুলো এটা তো ডিজাইনার, এটা তো মানে ওই চাইনিজ চেকার খেলা হচ্ছে না যে তুমি নিয়ম করে করতে পারো, এটা তো তোমার মর্জির ওপর নয়। সো কেকেআর ব্যাটিং অর্ডারটা এবং বোলিংয়ে ঢাকাটা, পেস বোলিংয়ে, এটা কিন্তু একটা সমস্যা। এটা কিন্তু গৌতম গম্ভীরকে ইমিডিয়েটলি এই ম্যাচে দাওয়াই বের করতে হবে একদম। আর বেশি সময় নেই, অবশ্যই দ্রুত যা করতে হবে দ্রুত করতে হবে। আঙ্গুরিশ রঘুবংশীর কথা বললাম, তবে আরও বেশ কিছু ক্রিকেটাররা কিন্তু এই আইপিএল কাঁপাচ্ছেন। আশুতোষ, শশাঙ্ক সিং, বেশ কিছু তরুণ ক্রিকেটারের নাম কিন্তু উঠে আসে। গৌতম দা, আমার তো দারুণ লাগছে আশুতোষ যেরকম ভঙ্গিতে ক্রিকেট খেলছেন। আমার তো মনে হয় যে ইন্ডিয়ান টিমে যদি নাও বা ঢোকেন, ওকে স্ট্যান্ড বাইতে অবশ্যই রাখা উচিত। কালকে ম্যাচটা মুম্বাইয়ের কাছ থেকে প্রায় কেড়ে নিয়েছিলেন এবং খুব বিফিটিং হতো যে যদি ম্যাচটা উনি নিয়ে যেতেন। যেখানে ইভেনচুয়ালি আউটটা হলেন কোয়েটসে, এতটা জায়গা ফাঁকা ছিল, অনভিজ্ঞতার জন্য আউট হলেন, নইলে ওইটা বাউন্ডারিতে চলে যায় বা ওভার বাউন্ডারিতে চলে যায় এবং ম্যাচটা মুম্বাই ইন্ডিয়ান্স দাঁড়িয়ে দাঁড়িয়ে হারে ওই অবস্থা থেকে। হার্দিক পান্ডিয়া যথারীতি তিনি 3 ওভারে তখন 22 রান দিয়ে দিয়েছেন, কোনো উইকেট পাওয়ার মতো মনে হচ্ছে না সেই অবস্থা থেকে, এবং দেরি করে বল করছেন, কনফারেন্স চলছে, ভাবাই যাচ্ছে না যে মুম্বাই ইন্ডিয়ান্স খেলছে পাঞ্জাবের সঙ্গে, মনে হচ্ছে পাঞ্জাব বল করছে মুম্বাই ইন্ডিয়ান্সকে। তো আমার আশুতোষ শর্মাকে দারুণ লেগেছে, দুর্ধর্ষ খেলছে এবং বেশ কিছু তরুণ ক্রিকেটার উঠে আসছে। অবশ্যই আপনাদের যদি এখনই বলা হয় যে বিশ্বকাপের জন্য দল নির্বাচন করতে, কি দল আপনারা করবেন? আপনারা পাঠাচ্ছেন অবশ্যই। আমরা একটা কিন্তু দল মোটামুটি ঠিক করেছি এবং অবশ্যই আগামী 1 মে লাস্ট ডেট বলা হয়েছে যে প্রত্যেক দেশকে তাদের দল নির্বাচন করে জানাতে হবে। তো আমাদের যে দলটা সেটা যদি আপনি বলেন। না, আমাদের দল বলে ঠিক কিছু নেই, এই মুহূর্তের দল বলা খুব মুশকিল। তুমি যদি এই মুহূর্তে দল ধরো তাহলে বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমান গিল 3 নম্বর 3, সূর্যকুমার যাদব 4, তারপরে কে, রিঙ্কু সিং 5 হয়ে গেল, জাডেজা 6, বুমরা 7, ঋষভ পন্ত 8, কুলদীপ যাদব 9, চেহেল 10, সেকেন্ড পেসার কাকে নেবে, সে আর্শদীপ সিং 11। এটা হচ্ছে 11। আর 3 জন এক্সট্রা, আমার টিম হবে 3 জন এক্সট্রাতে দীনেশ কার্তিক বা KL রাহুলের মধ্যে একজন,
কে এল রাহুল যদি এখনো কিছু করেননি। আচ্ছা, এই 11, এবার তোমায় বলি যে তুমি দেখবে টিমে হয়তো হার্দিক পান্ডিয়াকে পেয়ে যাবে। আফটার অল মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন, তুমি দেখবে হঠাৎ করে তিনি টিমে ঢুকে গেছেন এবং সিলেক্টরদের হয়তো সেই ক্ষমতাও নেই তাকে আটকে রাখার। হার্দিক পান্ডিয়া আবার গুজরাটে বিভিন্ন এইসব যুব ক্রীড়ার বিভিন্ন ইয়েতে অতিথি হয়ে যান, সেগুলো কে অর্গানাইজ করেন আমি আর সেটা বলছি না। সো এটা তো একটা বড়, এটা তো মানে তোমার ধরো 5,000 রান করার মতো ব্যাপার। তো হার্দিক পান্ডিয়া যদি চলে যান আমি অবাক হব না। কে এল রাহুলও ঢুকে যেতে পারেন। এবার মুশকিল হচ্ছে যে আমরা যে টিমটা করছি, যেটা চাইছি, আর ওখানে যে টিমটা হবে, দুটো সবসময় এক হবে না। আমার মনে হয় আরেকজনের নাম বলা হলো না, শিবম দুবে অবশ্যই আসা উচিত। শিবম দুবে অবশ্যই আসা উচিত, দুর্দান্ত ক্রিকেট খেলছেন। আশুতোষ শর্মা হয়তো শিবম দুবের জন্য আটকে যাবেন। আমার ধারণা মাঝখানে শিবম দুবে, রিঙ্কু সিং, এই দুজন পাওয়ার হিটারকে নেওয়া হবে। উইকেট কিপ আরেকজনে আসা উচিত, সঞ্জু স্যামসন যেরকম খেলছেন, কিন্তু কেরালার ছেলে, ব্যাকিং নেই। তিনি তো হার্দিক পান্ডিয়ার মতো সোনার চামচ নিয়ে ভাগ্য নিয়ে জন্মাননি। তো সঞ্জু স্যামসনকে হয়তো আবার বাইরে থাকতে হবে, এটা খুব আনফর্চুনেট হবে যদি বাইরে থাকেন। যজুবেন্দ্র চাহেল, আমায় একজন বললেন যে ওকে অনেকে পছন্দ করেন না, ও যাবে তো। আমি এরপরে যদি যজুবেন্দ্র চাহেলকে না নেওয়া হয় তাহলে আর কিছু বলারই নেই। মানে এরপরে যদি যজুবেন্দ্র চাহেলকে বাদ দেয়, এগেন আরেকটা লোক যার পেছনে কোনো মাথা নেই। এবার ভারতীয় ক্রিকেটের সমস্যা সবসময়, যদি কেউ অত্যন্ত শক্তিশালী না হয়, জোন থেকে না হয়, বা তাকে তার এই যে তার যারা এজেন্ট তারা যদি ভীষণভাবে তার ভাবমূর্তি তৈরি করতে না পারে, তাহলে তিনি সবসময়ই একটা 50-50 কেসে পড়ে যান। রবিচন্দ্রন অশ্বিন একটা ক্লাসিক নমুনা, যে এত বড় ক্রিকেটার, এত কিন্তু ব্যাকিং নেই সেরকম। তোমার যজুবেন্দ্র চাহেল আরেকটা নমুনা। সঞ্জু স্যামসন, ব্যাকিং কার আছে? দীনেশ কার্তিক। রাহুল দ্রাবিড়ের কাছেও ভালো, রোহিত শর্মার কাছে ভালো, বিরাট কোহলির কাছে ভালো। মানে কি লেভেলে পলিটিশিয়ান সাধারণ নির্বাচনে নেই, এটাই আশ্চর্য। তো দীনেশ কার্তিককে তুমি পেয়ে যেতে পারো টিমে, কিন্তু দীনেশ কার্তিক ভার্সেস কে এল রাহুল কি হবে, এটা খুব ইন্টারেস্টিং হবে। ঋষভ পন্ত, আমি এখনো শিওর নই যে উনি এটা থেকে ফিরলেন। এরকম একটা রকডানির টুর্নামেন্ট খেলবেন, যদি প্লে অফেও না যান, 14টা ম্যাচ কিপিং করে, ক্যাপ্টেন্সি করে, তার শরীর বইবে তো ওয়েস্ট ইন্ডিজে গিয়ে। কারণ তুমি ভেবে দেখো যে আইপিএল শেষ হচ্ছে মে মাসের শেষে, 9 জুন তুমি পাকিস্তান ম্যাচ খেলছো, তার আগে আরেকটা ম্যাচ আছে আয়ারল্যান্ডের সঙ্গে 5ই জুন। সো কতটা কে রিকভার করতে পারবেন, নিশ্চয়ই তার উপর অনেকটা নির্ভর করবে যে কে কতটা রিকভার করতে পারেন, কারণ ইঞ্জুরিটা কি হয়। আমার তো জসপ্রীত বুমরাকে প্রতিদিন থেকে ভয় লাগে, মনে হয় যে সেভ দ্য টাইগার ক্যাম্পেনের মতো সেভ বুমরা একটা ক্যাম্পেন হওয়া উচিত, যে ওনাকে কম ম্যাচ খেলিয়ে যাতে তাজা রাখা যায়। কিন্তু কে কার কথা শুনছে? ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখন ফ্র্যাঞ্চাইজিরাই শেষ কথা। সো আমার টিমটা আরেকবার বলে দিচ্ছি: রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত, রিঙ্কু সিং, জাডেজা, কুলদীপ, চাহেল, বুমরা, আর্শদীপ, শিবম দুবে, দীনেশ কার্তিক আর কে এল রাহুল, হার্দিক পান্ডিয়া। 3টে নির্বাচন নিয়ে সমস্যা আছে: হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, কে এল রাহুল এবং শুভমন গিল। এই 3টের জায়গায় অন্তত আইপিএল এর বিচারে বেটার প্লেয়ার বেটার ক্রিকেট খেলেছে। কিন্তু আবার বলি যে ভারতীয় ক্রিকেট তো হয়তো এদেরই দলে দেখবেন। একেবারে এই মুহূর্তে টিম কলকাতা টিভির তরফ থেকে, স্টেডিয়াম বুলেটিনের তরফ থেকে এটাই। আর দেখা যাক কতটা মিলে কতটা না মেলে, সেটা নিয়েও পরে আলোচনা হবে। দেখা যাক। তবে মনে হচ্ছে আমার 90% মিলে যাবে, হার্দিক পান্ডিয়া দলে চলে আসবে, এইটা মনে হচ্ছে। যাই হোক, এরপরে যাকে নিয়ে আলোচনা করব, কালকেও আলোচনা করেছি, অ্যান্টোনিও লোপেজ হাবাস। ইডেন গার্ডেন্সে দাঁড়িয়েও হাবাসকে নিয়ে আলোচনা করতে হচ্ছে, কারণ তিনি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। অসাধারণ পারফরমেন্স কোচ হিসেবে এবং ধারাবাহিকতা তো দেখাচ্ছেই মোহনবাগান সুপার জায়ান্ট দল। গতকাল দেবাশিস দত্তের বক্তব্য তুলে ধরেছিলেন। আজকে আপনার কাছে কি আপডেট হাওয়াজকে নিয়ে? কালকে মনমান সচিব দেবাশিস দত্ত হাওয়াজকে নিয়ে বলেছিলেন যে পিকে ব্যানার্জির পরে এত ভালো ড্রেসিং রুম ম্যানেজমেন্ট তিনি দেখেননি। আজকে আরেকজনের কথা বলতে চাই, অপোনেন্ট টিম অর্থাৎ ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা, তাকে জিজ্ঞেস করেছিলাম হাওয়াজ সম্পর্কে। আমার মনে হয় অপোনেন্টই সত্যি ভ্যালুয়েশন করতে পারে। দেবব্রত সরকার আরও বেশি জিজ্ঞেস করেছিলাম, কারণ বছর দেড়েক আগে একটা সময় হয় যখন ইমামি কর্তারা হাওয়াস না কোয়াড্রাত এরকম একটা দোটানায় পড়েছিলেন। তখন দেবব্রত সরকারের পছন্দ ছিলেন শুনেছি হাওয়াস, কিন্তু ইমামি কর্তারা চূড়ান্ত করেন কোয়াড্রাতকে। আমি জিজ্ঞেস করেছিলাম যে এতে ওর কি এখন মনে হচ্ছে যে ভুল হলো? তাতে দেবব্রত সরকার বললেন যে না, ভুল হয়নি, কারণ আমাদের টিমের জন্যে কোয়াড্রাত আইডিয়াল। কোয়াড্রাত অমল দত্ত ঘরানার, হাওয়াস হচ্ছেন তারকাদের সুপার কোচ, কারণ তারকাদের ম্যানেজ করা, তাদের বেস্টটা বের করে আনা, হাওয়াস দুর্দান্ত। এবং আমি যখন শুনছিলাম তখন ভাবছিলাম যে এটা কি মোহনমান সচিবের কথা শুনছি না ইসমাইল কর্তার কথা শুনছি। উনি বলছেন যে হাওয়াসের অ্যাগ্রেশনের আমরা সবাই ফ্যান,
কিন্তু ইস্টবেঙ্গল টিমের জন্য যে টিমটা আছে সেটা হাওয়াসের পক্ষে সমস্যা হতো। সেটার জন্য কোয়াড্রাত আইডিয়াল, ওই যিনি যে কোনো অনেক প্লেয়ারকে মার্জিনালাইজ প্লেয়ারকে নিয়ে আসেন, আর হাওয়াস হচ্ছেন একদম তারকা প্লেয়ারদের লক্ষ্য স্থির করে দিয়ে তাদের কাছ থেকে সেরাটা বের করে আনা। সো আমরা শুনলাম এই দুজন শীর্ষকর্তার কাছ থেকে যেটা বোঝা গেল যে কলকাতা ময়দানে পিকে অমল বিদেশি অবতারে আবার ফেরত এসছে। একেবারে এর থেকে ভালো বিশ্লেষণ আর হয় না, এবং যারা পারফর্মার তাদের ফ্যান প্রত্যেকে হয়। হাওয়াস দুর্দান্ত পারফর্মার, তাই তার ফ্যান অপোনেন্ট টিমের শীর্ষকর্তাও হোক বা নিজের দলের কর্তা হোক, সবাই কিন্তু তার ফ্যান। তাই ইয়ে আছে, মানে অনেক হয় না যে রিপ্লেস বিলিভ ইট অর নট, মিচেল স্টার্ককে হাওয়াসের হাতে দিয়ে দাও তাহলে ঠিক হয়ে যাবে এবং উইকেট পাবে অবশ্যই মিচেল স্টার্ক। আশাবাদী রোববার জার্সি বদল হচ্ছে ব্যাঙ্গালোরের, এবং ব্যাঙ্গালোরকে তছনছ কি করবে মিচেল স্টার্ক, দেখা যাক। অনেক ধন্যবাদ গৌতম দা। আর আপনারা দেখছেন স্টেডিয়াম বুলেটিন পাওয়ার্ড বাই 1xBet। দেখতে থাকুন স্টেডিয়াম বুলেটিন, কারণ অনেক চমক। গৌতম দা প্রত্যেক দিন ক্যামেরায় সঙ্গী, আমাদের সঙ্গে ক্যামেরায় সৌমেন মুখার্জি রয়েছেন, এবং সৌমেনদা প্রত্যেক দিন আসে, স্পোর্টস কভার করতে ভালোবাসে, ম্যাচের মোহনবাগান ভক্ত, এবং হাওয়াসের হাতে মিচেল স্টার্ক গেলে খুশি হবে। আর মোহনবাগানের ম্যাচ হলে টিকিট চাইতেও ভোলেন না। যাই হোক, দেখতে থাকুন স্টেডিয়াম বুলেটিন, এবং স্টেডিয়াম বুলেটিন দেখার জন্য কলকাতা টিভি অনলাইনে লগ ইন হতে হবে, এবং একই সঙ্গে আমাদের ফেসবুক, ইউটিউব রয়েছে, আর একই সঙ্গে আমাদের ডিজিটাল ব্রডকাস্ট পার্টনার ডেলি হান্ট রয়েছে, সেখানে উঁকি মারতে ভুলবেন না।